দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরুল মতিন। আজকে আমরা কথা বলতে চাই কর্মঘণ্টা কমানোর মাধ্যমে সরকার যে ধরনের প্রস্তুতি নিচ্ছে সেটা আসলে দীর্ঘ যুদ্ধ মোকাবেলার ইঙ্গিত বহ কিনা, এবং এর সাথে সাম্প্রতিক রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে চাই। কিছু অধ্যাদেশ বাতিল হতে চলেছে সম্ভবত, সেটিও নিয়ে আমরা কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং জনাব মাজিদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই ডক্টর রিপন, আপনার কাছে আসতে চাই। বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত ক্ষেত্র বিশেষে কোনো পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত এক একজনকে অপেক্ষা করতে হচ্ছে। তারপরেও প্রয়োজন মোতাবেক তারা জ্বালানি তেল পাচ্ছেন না। এই অবস্থায় কালকে থেকে কর্মঘণ্টা কমছে, সন্ধ্যা 7টায় দোকানও বন্ধ হতে চলেছে। সরকার আসলে পরিকল্পনাটা কি? আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে জ্বালানি তেলের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে, ইঙ্গিত দিচ্ছেন যে হয়তো দামটা বাড়তে পারে। আসলে আমরা কি ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছি? ধন্যবাদ আপনাকে। পরিস্থিতি একটা কথা বলতে পারি, আমি আমার নিজের পার্সোনাল মোবিলিটি কমাই দিছি, গাড়ি নিয়ে বেরোচ্ছি না, না মানে না পারলে না, কারণ আমি বুঝতে পারছি যে আসলে সংকটটা দীর্ঘদিনের। আর যে লাইন দিয়ে দাঁড়ানোর কথা বললেন না, লাইন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। আমি ইনফ্যাক্ট আই ডোন্ট ফাইন্ড এনি রিজন যে কেন এই এই যে আপনার ইরানের উপর হামলা হওয়ার পর থেকে তারপরে পেট্রোল পাম্পগুলোতে যেই লাইন দেখা যায়, লাইন বললে বোধহয় ভুল হবে, এর সাথে একটা বোধহয় দীর্ঘ শব্দ লাগাইতে হবে বোধহয়, নাকি? তাতেও বোধহয় পুরোপুরি ব্যক্ত করা যাবে না। তো আগেও তো আপনার এই যে পেট্রোল, অকটেন, ডিজেল নেওয়ার জন্য যে পাম্পগুলো ছিল, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আপনি নিজে হয়তো যদি একটু খেয়াল করে দেখেন, যদি মনে করেন, দেখবেন যে ওখানে লাইন তো দূরের কথা, অলমোস্ট ফাঁকা থাকতো, নাকি? সেই পাম্পগুলোতে হঠাৎ করে মনে হচ্ছে দেশে এখন কোনো এলপিজির গাড়ি নাই, দেশের কোনো সিএনজি ব্যবহার করা কোনো গাড়ি নেই, সবই আপনার পেট্রোল এবং অকটেন। আমার কাছে যেটা মনে হয় কি, যে এখানটা কৃত্রিম সংকট তো নিঃসন্দেহে আছে, এখানে মজুতদারির একটা টেন্ডেন্সি আছে। কিছু লোকজন আছে তারা এখন আপনার এটাকে একটা ব্যবসা বানাই নিছে, যে লাইন দিয়ে দাঁড়াবে, কিছু তেল নেবে এবং বেশি দামে বিক্রি করবে বাইরে। এখন ডিফিকাল্টিসটা হচ্ছে যে আপনি এদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা। ধরা পড়ছে কিছু কিছু, বাট যতটা হচ্ছে তার তুলনায় অনেক কম। সংকটটা দীর্ঘ সময়ের জন্য আশঙ্কা করা যেতে পারে, এটা খুব সহজে হবে না। আজকেই তো ট্রাম্পের একটা স্টেটমেন্ট আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে যে ইদার ইরান তার টার্মসে চুক্তিতে পৌঁছতে হবে, নতুবা ওটাকে সে দখল টখল করে তার মতো তেল দখল করে নেবে। তো এই যে একটা প্রবণতা, এবং ইরানও স্বাভাবিকভাবেই একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানি জনগণও তো এটা এইভাবে ছেড়ে দিতে পারে না। তো ফলে যেটা অনেকেই মনে করছিল যে এই যুদ্ধটা খুবই অল্প সময়ের মধ্যে হবে, কিন্তু এটা তো আসলে অনেক প্রলং করছে এবং আরও অনেক দিন প্রলং করবে বলে অনুমান করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে। এবং এটাকে যে পদ্ধতিতে মিস্টার ট্রাম্প এটাকে নিষ্পত্তি করতে চান, সেটা আরও বেশি বিপজ্জনক, আরও বেশি ভয়ানক হতে পারে। তো বাংলাদেশে এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো হয়নি। আপনি যেটা বলছেন যে ইঙ্গিত দিচ্ছে, তেলের দাম বাড়ানো ছাড়া তো ইনফ্যাক্ট আপনার কোনো অল্টারনেটিভ নেই। তেল আমরা কিনছি, নানা সোর্স থেকে আমরা তেল কিনছি বটে, কিন্তু এই তেলগুলো তো আমি এই যুদ্ধ পরিস্থিতি আগে যেই দামে সরকার কিন্তু দেশ কিন্তু বাংলাদেশটা এখন সেই দামে তার তেল কিনতে পারছে না, নিশ্চয়ই বেশি দামে কিনতে হচ্ছে। এই যে কর্মঘণ্টা কমানো হলো বা বিপণী বিতানের সময় বেঁধে দেওয়া হলো সন্ধ্যা 7টা পর্যন্ত, তাতে করে কি খুব একটা সাশ্রয় হচ্ছে আমাদের? কিছু তো হবেই, কিছু তো হবেই। যেমন মনে করেন আপনার বাংলাদেশেই রাত্র 10টা-11টা পর্যন্ত বিপণী বুতান খোলা থাকে। আপনার ইউরোপ, আমেরিকা, বহু দেশগুলোতে যদি আপনি যান, তো সেখানে আপনি দেখতে পাবেন যে সেখানটার নির্দিষ্ট আওয়ার 7টা-8টার পরে তো সেখানে এমনি খোলা থাকে না, আদার দেন আপনার ফুড শপস এইসব বা ওষুধের দোকান টোকান এগুলো ছাড়া। আমাদের দেশে এখানে আমি কালকে শহরে অনেক সন্ধ্যার পরে সরকারের এই প্রজ্ঞাপন বা এই ধরনের কর্মপরিকল্পনার কথা ভাবার পরে কালকে সন্ধ্যার পরে আমরা টকশোর উদ্দেশ্যে বেরোলাম একটা চ্যানেলের গাড়িতে। সেখানে দেখলাম ভেরি ইন্টারেস্টিং, বাসার নাম থেকে শুরু করে রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারের নাম থেকে শুরু করে যত দোকান আছে, ব্যাংক ট্যাঙ্কের যত ব্রাঞ্চ আছে, সবকটাই হচ্ছে আপনার নিউজ সাইন, অলমোস্ট 80-90%।
ফলে আপনি আরেকটা পর্যবেক্ষণ যেটা দেখলাম, ঢাকা স্ট্রিট লাইট, সিটি কর্পোরেশন স্ট্রিট লাইট অলমোস্ট 50%-এর মতো অকেজো। তো আমার কাছে মনে হয় যে 100%ও যদি অকেজো থাকতো না, অকেজো মানে এখন বাল্ব টাল্ব নাই, জ্বলে না, তো যদি পুরোটাও থাকতো তাতে বোধহয় অসুবিধা ছিল। কারণ আশেপাশের দোকান এসব জায়গায় যেই পরিমাণ আপনার মানে লাইটের ব্যবহার আছে, তাতে ওই আলোতেই রাস্তা আলোকিত থাকে। ব্যবসায়ীদের একটা যুক্তি হচ্ছে অফিস শেষ করার পরে কেউ যদি বাসায় গিয়ে তারপরে তার কেনাকাটা করতে বের হতে চান, সেক্ষেত্রে ওই সন্ধ্যা 7টা বা 6টার মধ্যে এসে সেটা করা খুব দুষ্কর হয়ে যায়, তাদের ব্যবসার ক্ষতি হবে। এই ব্যবসায়ীদের এই যুক্তির কোনো শেষ থাকবে না। ওই ব্যবসায়ীরা, আমি বুঝি না, ওই ব্যবসায়ীরা যখন বিদেশে যান অথবা আমলাদের মধ্যে যারা নানা কারণে নানা অজুহাতে অপ্রয়োজনে বিদেশে যান, তো সেই সব দেশে যে কি তারা কি রাত 8টার সময় দোকান খোলা সব পান দেশে তো রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয় না। সব দেশে তো রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে বসতে থাকে না? বসে থাকা লাগে না। রাস্তার জ্যামে 5-6 কিলোমিটার হ্যাঁ, যে রাস্তার জ্যামে থাকা গতি যে- ঢাকা না, শহরে রাস্তা- সেটা তো না, আর না, খুব ঢাকা বিরল। তো ইনফ্যাক্ট আপনার ডেড সিন নাম আমরা শুনেছি, তাই না? এই শহরটা যদি এখনো যদি কোনো আধুনিক মনস্ক লোকের নেতৃত্বে পরিচালনায় যদি না যায়, তাহলে টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আপনার ওই যে আজকে পত্রিকায় দেখলাম সচিবালয়ে 21 তলা করা হবে, 56,000 টাকা বোধহয় পার কি মানে পার কি বলে বর্গমিটার। পার বর্গমিটার খরচ যাবে, একটা পত্রিকায় দেখলাম। তো ওই 21 তলায় বসে থাকতে হবে আর 10-12 বছর পর, আর নামার কোনো প্রয়োজন থাকবে না, ওখানে বেডিং টেডিং নিয়ে থাকতে হবে। এটা একটা ধীর গতির শহর ঢাকা, ইট হ্যাজ বিকাম এ কি বলে। তো আপনাদের নেতৃত্বে তো দেশ এখন, তাহলে আপনারা কি আমার তো ভাবছেন? ভাই 45 দিন এখনো, তার মধ্যে তো এই সিদ্ধান্ত নিলেন আপনারা, 45 21 ডেজ, তলার। 45 ডেজ এই গভর্নমেন্ট, 45 দিনও বোধহয় হয় না এই গভর্নমেন্টের বয়স। আপনি সবচেয়ে শব্দ দূষণালো শহর হচ্ছে ঢাকা, সবচেয়ে ধীরগতি শহর হচ্ছে ঢাকা, পলিউটেড শহর হচ্ছে ঢাকা, তাই না? এই শহরটাকে এমনি একটু বিশ্রামে দেওয়া দরকার ছিল। যেহেতু সেই বাস্তবতাগুলো এখনই পরিবর্তিত হচ্ছে না, তাহলে এই অবস্থায় না, আসলে সময় পরিবর্তিত বেঁধে দিলে হচ্ছে না, ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন কি? ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই। ওনাদের ওই কেনাকাটার জন্য সপ্তাহে একদিন বন্ধ থাকে, তো বাকিরা যদি সব কিনতে পারে। আর আজকাল ওই অফিস আদালতের বাইরে ওই ভ্যানের মধ্যে বিকল্প দোকান সব আছে, সব জায়গায় আছে রে ভাই। আজকাল তো মার্কেটে যেতে হয় না। এবং ভেরি ইন্টারেস্টিং, এটা একটা নগর জীবনে যে জ্যাম হওয়ার অন্যতম কারণ, একটা ভ্যানের দোকান রাস্তার মধ্যে আপনার প্রায় মানে 5-7 ফিট 8 ফিট রাস্তার ভিতরে 2টা ভ্যান। হ্যাঁ, ভ্যান। আবার ফুটপাতের মধ্যে আবার মানে অর্ধেক ফুটপাত বা তার চেয়ে বেশি দখল করে। মানে আগে ফুটপাত দখল করতো, কিন্তু এখন সে রাস্তা দখল। চাঁদার টাকা রাজনীতিবিদদের কাছেই তো যায়। হ্যাঁ? সেই চাঁদার টাকার তো একটা বড় অংশ রাজনীতিবিদদের এটা কাছে তো যায়। চাঁদার টাকার যে আপনি হিসাবটার কথা বলছেন, রাজনীতিবিদদের কাছে যায় না। বিদ তো ভাই অনেক বড়। শিক্ষাবিদ এক জিনিস নাকি, অর্থনীতিবিদ আর খালি ওই অর্থ গণলে তারা কি বলে, তারা কি অর্থনীতিবিদ বলে নাকি? ক্যাশ হয়তো ক্যাশিয়ার আর অর্থনীতিবিদ তো এক এক না। না। আপনার পরিচয়টা আপনি কি দিয়েছেন? অর্থনীতিবিদ। হ্যাঁ, অর্থনীতি বিশ্লেষক। 24-এ আওয়ামী লীগ সরকারের পতনের পরে হাত বদল হয়ে অভিযোগটা রয়েছে এর একটা বড় অংশ বিএনপির কাছে চলে গেছে। যদি সেই এটা যারা রাজনীতি করে, এটা তাদের জন্য অত্যন্ত মানে লজ্জার বিষয়। এটা আই মাস্ট সে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। এবং এটাকে অবশ্যই আপনার মানে এই মানুষের যাতে অভিযোগ না থাকে, মানুষ যাতে বিশ্বাস করতে শুরু করে যে হাত বদল হয়নি, 1, 2 নম্বর এদেরকে আইনের আওতায় আনা হয়। এটার জন্য তো শুধুমাত্র মুখে হুমকি দই যে শেখ হাসিনার আমলে একটা দুটো শব্দ ছিল, জিরো টলারেন্স। এ বাকওয়াস কথাবার্তা তো বলা যাবে না যে ভাই জিরো টলারেন্স। আসলে তো জিরো টলারেন্স কোনোদিনই জিরো লেভেলে যায় নাই। জিরো তো দূরের কথা, ও মানে 99 পর্যন্তই ছিল সবসময়, 100-তে 99 থাকতো মাঝে মধ্যে। আমার বক্তব্য হচ্ছে যে আপনাকে মানে অর্থাৎ মানে শাসন ব্যবস্থার নগরেরও তো একটা শাসন আছে, সেখানে আপনার সুশাসন দেওয়ার ব্যাপার আছে, ওটাকে সুন্দরভাবে পরিচালনা করার ব্যাপার আছে। আপনাকে সিটি গভর্নেন্সের ক্ষেত্রে আজকে আপনাদের দলের একজন সংসদ সদস্য অভিযোগ করেছেন যে সড়ক পরিবহন মন্ত্রী আওয়ামী লীগের আমলের মন্ত্রীদের মতোই কথা বলছে। এটা আমি একদিকে গুড সাইন মনে করি। কোনটা কি জানেন? সেটা হচ্ছে যে ওই যে সব কিছু বেশ বলার একটা প্রবণতা যে ছিল, মানে ডেমোক্রেসি না থাকলে, আপনি যদি আমেরিকার গণতন্ত্রের কথা যদি চিন্তা করেন, যে রিপাবলিকান পার্টির এই যে মানে ট্রাম্প সাহেব যে যুদ্ধ চালাই দিচ্ছে, ডু ইউ থিঙ্ক যে অল রিপাবলিকানস আর সাপোর্টিং দ্য ওয়ার্কে? নিশ্চিত করছে না। আমি তো মনে করি যে একটা দেশের তত ভালো গণতন্ত্র কাজ করবে যেখানে দলের অভ্যন্তরেও আপনার সমালোচনা থাকবে, সরকারের সমালোচনা থাকবে, মন্ত্রীর ভূমিকার সমালোচনা থাকবে। দ্যাটস এ গুড সাইন। এবং ইনফ্যাক্ট আমি একটু কয়েক সেকেন্ড শেষ করি। এই ধরনের পরিস্থিতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ছিল, তখনও ছিল, ম্যাডামের সময়ও ছিল। মানে অর্থাৎ বিএনপি অ্যালাউজ
বিএনপি অ্যালাউজ দিস টাইপ অফ ক্রিটিসিজম। বিএনপির মধ্যে এই ডেমোক্রেটিক সেন্স অফ ডেমোক্রেটিক পলিটি এটা মানে বিএনপির মধ্যে কাজ করে, ধন্যবাদ। ওয়ার্কস। জনাব মাসুদ কামাল, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। মানুষের প্রতিদিনের অভিযোগ আসলে বেড়েই চলেছে। গাড়ি নিয়ে যারা যাচ্ছেন সে অভিযোগ যেমন আছে, এর পাশাপাশি সেচের জন্য যারা ডিজেল আনতে যাচ্ছেন তারা সমস্যায় পড়ছেন, দীর্ঘ লাইনে তাদের থাকতে হচ্ছে দেশব্যাপী। এর পাশাপাশি মশা মারার জন্য যে ডিজেল প্রয়োজন সেটাও ক্ষেত্রে বিশেষে পাওয়া যাচ্ছে না, সেই যন্ত্রগুলো ঠিকভাবে চালানো যাচ্ছে না। এর সময়ে এসে এই যে সময় কমিয়ে, অফিসের সময় এবং বিপণী বিতানের সময় কমিয়ে আসলে সমস্যার কতটুকু সমাধান করা যাবে? দেখেন, এই সমস্যাটা তো এমন সমস্যা, এটা তো আমাদের নিয়তি আসলে। কারণ এটা বিশ্বব্যাপী চলছে। পৃথিবীর কোন একটা দেশ দেখান আপনি যেখানে জ্বালানি তেলের সংকট এই মুহূর্তে নাই, পাবেন না। কোথায় দাম বাড়ে নাই? সব জায়গায় দাম বাড়ছে, কোথায় আমাদের দেশ ছাড়া। এবং আমাদের দেশে যে দাম বাড়াচ্ছে না, এটা তো আমি মনে করি সম্পূর্ণ মানে গাইড জুড়ে বাড়াচ্ছে না, সরকার একটা পেইন নিচ্ছে। কিন্তু এটা আবার খুব ইতিবাচক, এটা একটা ফলও আছে। ফলটা এখানে এরকম যে কেবল ভোক্তাদের যে লাভ হচ্ছে সাময়িক এটা না, যারা নাকি মজুত করেছিল লাভের আশায়, তাদের সেই লাভের আশায় বালি পড়েছে আর কি। বালি পড়ে নাই, মানে অপেক্ষা করতেছে ওরা লাভটা একটু কোনো। ঝামেলা পড়ে গেছে এবং এই মজুতটা তাদের যে ঠিক হয় না তারা এখন বুঝতে পারবে। আমার একটা প্রস্তাব থাকবে যে যে সমস্ত মজুতদারদের ধরা হবে, যা প্রমাণ হবে যে সে মজুত করেছে, তার লাইসেন্সটা বাতিল করে দেওয়া উচিত। এবং যখনই লাইসেন্সটা বাতিল করতে পারবে গভর্নমেন্ট, তখনই কিন্তু পরবর্তী সময়ে যখন এই ক্রাইসিস তো চলতেই থাকবে, তখন তাদের একটা শিক্ষা হবে যদি এটা করে। আর অন্য অন্য যেগুলো বলে ওগুলি বাদ কি জানি, দেখলাম বলতেছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে না কি দেওয়া হবে, ওগুলো লোকে মানে বাদ ওগুলো কখনো বাস্তবায়ন হবেও না। ওগুলো এমনি যে কাজটা কার্যকর হবে সেটা হলো ওদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া। যারা এখানে পাবে যে মজুত করছে, ড্রামেই রাখুক আর ট্যাঙ্কেই রাখুক, যেখানে রাখুক। আর এটা একটা মোটরসাইকেল করে নিয়ে যদি বারবার ক্যারি করে সেটা কি হবে? ওটা করুক, ওটা এই 2 লিটার 3 লিটার করে কি হবে? একটা উপজেলায় দেখলাম হাতে অমোচনীয় কালির দাগ দিয়ে দেওয়া হচ্ছে। যেটাই হোক, সেটা এগুলো আসলে জানেন কি, এই ঝামেলাগুলো হতো না। That's good. এই ঝামেলাগুলো আসলে ক্রিয়েট করছে গভর্নমেন্ট। এটা আবার গভর্নমেন্টের দোষ। সেটা হলো গিয়া এই জ্বালানি মন্ত্রী উনি শুরুতেই কিন্তু বলছে রেশনিং করা হবে। এই কথাটা বইলা উনি মানুষের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি করছে। আর উল্টা দিকে অসাধু ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মুনাফার আকাঙ্ক্ষা তৈরি করে দিছে। সেই কাজটা ছিল একটা ব্লান্ডার আমি মনে করি গভর্নমেন্টের পক্ষে। কারণ যে গভর্নমেন্ট বলতেছে যে আমার জ্বালানি তেলের সংকট নাই, পর্যাপ্ত মজুদ আছে, সেই গভর্নমেন্ট যখন আবার রেশনিং করে দেয়, তখন বুঝতে হবে কোথাও একটা ঝামেলা আছে। এবং এই জিনিসটা, এই ঝামেলাটা সবাই নিছে। কিন্তু আমি পার্সোনালি মনে করি এই ঝামেলাটা তৈরি করা জরুরি ছিল না। কারণ আমাদের তেল কিন্তু এখনো নাই, তা কেউ বলতে পারবে না। তেল আছে, তারপরে তো তারা তুলেও দিলেন সেটা। হ্যাঁ তেল আছে, পর্যাপ্ত তেলই আছে। আমাদের আসলে তো সংকটটা ডিজেল নিয়ে। আমাদের দৈনিক 12,000 মানে আপনার 75% ডিজেল লাগে আসলে। হ্যাঁ আমাদের ডিজেল, হ্যাঁ আমাদের প্রতিদিন প্রায় 12 থেকে 16,000 মেট্রিক টন ডিজেল লাগে। এটা আমাদের লাগে। আজকে দেখলাম 1 লাখ আপনার মেট্রিক টন ডিজেল গভর্নমেন্ট নতুন করে আজকে অর্ডার করছে আর কি। তারা নতুন একটা সোর্স থেকে আনতেছে, সেগুলো উজবেকিস্তান থেকে, না কাজাখস্তান থেকে। হ্যাঁ কাজাখস্তান থেকে। আচ্ছা কাজাখস্তান থেকে। আমরা সবসময় তো মধ্যপ্রাচ্য থেকে আনতাম, এখান থেকে আমার দামও কম, $75, $75.06 পার ব্যারেল, দামেও কম। মানে আমরা বিকল্প সোর্সের দিকে যাচ্ছি। এই $1 লাখ যদি আজকে সিদ্ধান্ত নেয়, হয়তো মনে করেন 7-8 দিন 10 দিনের মধ্যে যদি চলেও আসে, পাইপলাইনে তো আরও আসতেছে আরও। কাজে আমার মনে হয় না যে খুব একটা ক্রাইসিস হবে। তবে দাম নির্ধারণের ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। সেটা হলো কি, এই মজুতদারদেরকে ধরতে পারলে এবং এটা যখন শেষ হয়ে যাবে এই পার্টটা, তারপরে কিন্তু আপনাকে দাম বাড়াতে হবে। আপনি কতদিন দিবেন, ভর্তুকি দিবেন? আপনি তো অডেল সম্পদ আপনার নাই। তবে দাম বাড়ানোর ক্ষেত্রে একটা জিনিস মানুষের মধ্যে আতঙ্কটা কেন হয়, আমাদের এখানে একবার দাম বাড়লে আর কমে না। এই আতঙ্কটা দূর এই আতঙ্কটা দূর করার সিস্টেমটা হলো অনেক দেশে, এবং ইন্ডিয়াতেও আছে। ইন্ডিয়াতে আপনি দেখবেন ওরা কিন্তু প্রতিদিন দাম নির্ধারণ করে। বাংলাদেশে তো প্রতি মাসে নির্ধারণ করার একটা ব্যবস্থা চালু ছিল, কিন্তু কখনো বাস্তবায়িত হয় না। হয় কখনো বাস্তবায়িত হয় না। হয় ওই $1-2 কমে বাড়ে, এলপিজির ক্ষেত্রে কমে বাড়ে। আচ্ছা যাও, ওরা প্রতিদিন করে আর কি। যদি সেটা হয় ভালো। আমি মনে করি সেরকম ভাবে করলে এইভাবে কি আর মজুত করা আর যাবে না, এই লাইনে যাবে না, মজুতটা কমবে। আর আপনি অন্য যেগুলি বলছেন যে আপনার ওই যে এই কর্মঘণ্টা কমানো, দোকান বন্ধ করা, এইসব যেগুলো বলছেন, এগুলোর মানে আমি মনে করি কিছু না কিছু প্রভাব পড়বে।
মানুষ তো বুঝবে যে আমার এই মধ্যে কাজ শেষ করতে হবে। কর্মঘণ্টা কমলে দেশে যে কাজ কম হবে তাও তো আমি মনে করি না, চলবে। তবে ওই স্কুলের যেটা অনলাইন, এটা হলো আত্মঘাতী হবে। এই যে একটা সেটা তো এখনো সিদ্ধান্ত ছোট হয়নি, বাচ্চা আলোচনা একটা চলছে। উদাহরণ দিছে না, এই পুরান ঢাকার একটা বাচ্চা, ক্লাস 4 বাচ্চা বলছে যে আমাদের এখানে 60 জন স্টুডেন্টের জন্য 4টা ফ্যান, আর যদি বাসায় করতে বলে তো 60টা ফ্যান চলবে। এবং ওর এক্সাম্পলটা আমাদের খুব ভালো লাগছে, হি ইজ এ গ্রেট ইকোনমিস্ট। একদম ভালো লাগছে। তো এগুলো ভাবতে হবে। বড় হলে সে বড় তবে অর্থনীতিবিদ হবে। না, আপনার এই স্কুল এটা হবে না, এটা হওয়া উচিত না। জি, ধন্যবাদ। জনাব মাজেদুল হক, এখানে মধ্যপ্রাচ্যে যেভাবে বিভিন্ন তেল শোধনাগার সহ অবকাঠামোতে হামলা হয়েছে, পাল্টাপাল্টি ইরানেও হামলা হয়েছে, যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই অবকাঠামো, এটা যুদ্ধ যদি আজকেও থেমে যায়, এটার আসলে প্রভাব কতদিন থাকবে? যে দেখেন যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যুদ্ধ হলে অবকাঠামোমূলক ধ্বংস এটা বরাবরই হয়ে থাকে, এবং সেই ধ্বংসের যে মানে যে চলমান প্রক্রিয়া সেটা মধ্যপ্রাচ্য চলছে। যেটা হয়েছে, আপনি যে কথাটা বললেন, এই ধ্বংসকে কেন্দ্র করে বহুমাত্রিক চ্যালেঞ্জ সারা পৃথিবী মানে মুখোমুখি হবে। এবং বাংলাদেশের কনটেক্সটে যদি আমি কথা বলি, আমি যদি বাংলাদেশের কনটেক্সটে কথা বলি, এই যুদ্ধের কারণে যে অবকাঠামোমূলক যে ধ্বংস হচ্ছে, প্রথমে বাংলাদেশের যে একটা শ্রমবাজার, বৈদেশিক শ্রমবাজারের ভিতরে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারটা একটা সিগনিফিক্যান্ট লেভেলে রয়েছে। এবং 2025-এ যে 11 লাখের উপরে যে শ্রমশক্তি আমরা প্রেরণ করেছি, আমরা পাঠিয়েছি, তার আপনার 84% গেছে কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এবং সেখান থেকে রেমিটেন্স এসেছে 46% মধ্যপ্রাচ্যের দেশ থেকে। সুতরাং মধ্যপ্রাচ্যের যে অবকাঠামোমূলক যে আজকে মানে ধ্বংস করা হচ্ছে, মানে ধ্বংস চলমান রয়েছে, এইটার আসলে আমি যদি বাংলাদেশ কনটেক্সটে বলি, সারা পৃথিবীতে একটা অভিঘাত থাকবেই। এর পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু নানাভাবে একটা অভিঘাত চলে আসবে। কারণ আপনার যখনই কোনো রাষ্ট্রে যখন যুদ্ধ হয়, তখন প্রথম প্রভাবটা পড়ে অভিবাসী শ্রমিকদের উপরে। অভিবাসী শ্রমিকদের যাতায়াতের কন্ট্রোল করা হয়, তারা যেন ফেসবুকে পোস্ট না দেয় সেগুলো কন্ট্রোল করা হয়। এবং করোনা ভাইরাসের সময় যেটা হয়েছিল, বলা হয়েছিল যে অভিবাসী শ্রমিকরা ভাইরাস ছড়াচ্ছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু অনেক অভিবাসী শ্রমিকদেরকে পাঠিয়ে দিয়েছে। তো সুতরাং এবং অনেক অভিবাসী শ্রমিকদেরকে কিন্তু আসলে বেতন না দিয়েও পাঠিয়ে দেওয়া হয়। আরেকটা কথা আমি বলবো, দেখেন, মধ্যপ্রাচ্যের সংকটকে কেন্দ্র করে আমাদের রেমিটেন্সের প্রবাহ কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে পারে, এবং ডলার সংকট পড়তে পারে। কারণ আমার $2-3 বিলিয়ন সরকারকে খরচ করতে হবে, কারণ আমার আমদানি ব্যয় তো বেড়ে যাওয়া খুবই স্বাভাবিক, এটা মানতেই হবে, তাই না? এটা মাকসুদ কামাল ভাই যেটা বললেন যে এটা এখনো যে সরকার বাড়াচ্ছে না, আসলেই আমরা সরকার পেন নিচ্ছে, এটা সত্য কথা। কিন্তু এই যে আমাদের ডলার সংকট, এর আগে বিভিন্ন সময়ে বিশ্ববাজারে যখন দাম কম ছিল, তখন বিপিসি আরো বেশি দামে বিক্রি করে প্রচুর মুনাফা করেছে, সেটা থেকে এখনো তাদের চলার সক্ষমতা রয়েছে, এটা বলা হয়। দেখেন, বিপিসির যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেটা নানাভাবে সমালোচনার ভিতরে, নানা ধরনের সমালোচনার জন্ম দিয়েছে। কারণ হচ্ছে যে অনেকবারই দেখা গেছে বিশ্ববাজারে তেলের দাম কমছে, বাংলাদেশে বিপিসি সে কনস্ট্যান্ট পর্যায়ে রয়েছে, সে কিন্তু মানে কমাই নাই। বিষয়টা হলো যে, এবং বিপিসি যেটা হয়েছে যে আমরা মানে বছরের পর বছর, দশকের পর দশক আমরা তেল আমদানির যে ব্যয়টা, সেই আমদানি খরচটা বকেয়া পড়ে আছে। এটা মানে এখনো পর্যন্ত সংশোধন হচ্ছে না। সুতরাং নতুন সরকার যে ক্ষমতা এসেছে, সেই ক্ষমতায় নতুন সরকার আসলে বহুমাত্রিক চ্যালেঞ্জ নিয়েই আসলে ক্ষমতা এসেছে। আমি জানি না যে সরকার মানে কতটুকুন সফল হবে এবং জনগণের যে আস্থা কতটুকুন অর্জন হবে, সেটা আমি বলতে পারছি না। আপনি যে কথা বলছেন যে মধ্যপ্রাচ্যের সংকট, যে আজকে অবকাঠামোমূলক যে ধ্বংস চলছে, কোনো দেশে যুদ্ধ হলে ধ্বংস চলবে, আবার রিবিল্ড করা হয়, অর্থনীতিকে সংস্কার করা হয়। এখন মধ্যপ্রাচ্যে আমাদের অদক্ষ শ্রমিক রয়েছে, কিন্তু এক সময় মধ্যপ্রাচ্যে কিন্তু দক্ষ শ্রমিকের চাহিদা বাড়বে, তখন অদক্ষ শ্রমিকদেরকে পাঠিয়ে দিবে। যখন রিবিল্ড হবে, অর্থনীতি যখন রিবিল্ড হবে, তখন কিন্তু আবার দক্ষ শ্রমিকের দরকার হবে। সুতরাং আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে আমাদের একটা মেসেজ আছে, আমাদের একটা শিক্ষা আছে যে দক্ষ শ্রমিক তৈরি করতে হবে এখন থেকে, এবং আমাদেরকে ইউরোপ ভিত্তিক শ্রমবাজার তৈরি করতে হবে, জাপান ভিত্তিক শ্রমবাজার তৈরি করতে হবে। দক্ষ শ্রমশক্তি আমাদেরকে পাঠানোর কোনো বিকল্প নেই। কারণ কি জানেন, যে আজকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প নিয়েছে চীন, নিয়েছে না?
আচ্ছা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প নেওয়ার মাধ্যম দিয়ে এশিয়াতে অবকাঠামোমূলক উন্নয়ন হচ্ছে, ইউরোপে হচ্ছে, আফ্রিকাতে হচ্ছে। তাহলে যে সমস্ত জায়গায় প্রকল্পগুলো চলমান রয়েছে বিআরআর আন্ডারে, সেই প্রকল্পগুলোতে তো আপনার দক্ষ শ্রমিক এর চাহিদা রয়েছে। সুতরাং আমরা ওই চাহিদাটা কেন পূরণ করতে পারছি না? ওই চাহিদাটা অন্য দেশ পূরণ করছে। সুতরাং আমাদের একটা পলিচিকতা একটা গ্যাপ রয়েছেই। আর একটা বিষয় যেটা বলছি সেটা হচ্ছে এই মুহূর্তে সরকারের যে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকারের দুইটা বিষয়কে আসলে নজর রাখতে হবে। আমি যদি ইকোনমিক কনটেক্সটে কথা বলি, সেটা হচ্ছে যে ডলার ম্যানেজমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবস্থাপনা যদি সরকার যদি সুচারুভাবে যদি না করতে পারে এবং ঋণ ব্যবস্থাপনা যদি সরকার সুচারুভাবে যদি না করতে পারে, সরকার অর্থনীতি ফেল করবে, সরকারও ফেল করবে। তার কারণ আমি বলি, বিগত সরকারের সময় যেটা হয়েছে, যখন ডলার 48 বিলিয়ন ডলার যখন উত্তীর্ণ হলো, তখন কিন্তু বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ক্রিয়েট করা হয়েছিল। পরের দিনে আমি কলাম লিখেছিলাম ইত্তেফাকে যে সরকার ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সরকার যখন চলে গেল, সেই সরকার 12 বিলিয়ন ডলার রেখে গেল। সুতরাং সরকার তখন যখন রিজার্ভ বেড়ে যায়, সরকার কিন্তু আবেগী হয়ে যায় যে এই রিজার্ভ দিয়ে আমি কি করব। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের অর্থনীতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী রিজার্ভ নিয়ে আপনাকে আবেগী হলে হবে না। সেই রিজার্ভ দিয়ে বাংলাদেশ বিমানকে ঋণ দেওয়া হয়েছে, পায়রা বন্দরকে ড্রেজিং করা হয়েছে। আপনি বন্দর ড্রেজিং করলে তো পরের দিন আবার পলি পড়বে। তাহলে এটা তো সাস্টেনেবল না। টেকসই উন্নয়নের জন্য আমি রিজার্ভ ব্যয় করিনি। সুতরাং আমার রিজার্ভ ম্যানেজমেন্টকে কিন্তু সরকারকে খুব সুচারুভাবে রিজার্ভ ম্যানেজমেন্ট করতে হবে। সামনের দিনে ডলার ক্রাইসিস হতে পারে, কারণ আপনার রপ্তানি আয় কিন্তু 8 মাস ধরে রপ্তানি আয় কমছে। সুতরাং এবং আমি যদি আরও কিছু বলি, যদি সামনের দিনে মানবাধিকার নিয়ে আবার কথা হয়, যদি শ্রম অধিকার নিয়ে যদি কথা হয়, যদি গণতন্ত্র নিয়ে কথা হয়, তাহলে ইউরোপের শ্রম বাজারও বন্ধ হবে, ইউরোপের রপ্তানি বাজারও বন্ধ হয়ে যাবে একসময়। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা বর্তমান রাজনৈতিক প্রসঙ্গগুলোতে একটু আসতে চাই। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসবো এই পর্যায়ে। যে অধ্যাদেশগুলো গিয়েছিল যাচাই বাছাইয়ের জন্য 133টি, তার মধ্যে 20টি উত্থাপন করা হচ্ছে না, এগুলো আরও যাচাই বাছাই করা হবে, 4টি বাতিল হয়ে যাচ্ছে। সেগুলো নিয়ে আজকেও সংসদে বেশ আলোচনা হলো এবং বিএনপি সংস্কারের ব্যাপারে আগ্রহী কিনা সেই নিয়েও তারা প্রশ্ন তুলেছেন অনেক সংসদ সদস্য। আপনার কি মনে হয়? দেখেন, যেগুলো মানে আপনার যে মানে ওখানে 35টা, 98টা তো হুবহু পাস হচ্ছে, 133টার মধ্যে আর 35টা নিয়ে আলোচনা হচ্ছে। 4টা বাতিল আর আপনার 16টা মধ্যে উঠবে, আর বাকিগুলো থাকবে, আর 15টা থাকবে। ওটা নিয়ে পরবর্তী দেখবে তারা কী করা যায়। তো এখন ওইগুলো নিয়ে আলোচনা তো অনেক হয়েছে। যেমন বিচার বিভাগীয় যে 4টা বাতিল করা হয়েছে, এটা আমার কাছে খুবই আমি অবাক হয়েছি, আসলে বিস্মিত হয়েছি যে এগুলি এখনই বাতিল করতে হবে কেন আপনাকে? এগুলি বাতিল একদম কেন? এখানে কি খুব খারাপ কিছু ছিল? তার মানে আপনার মনে মনে কিন্তু আপনি ওইটাই হতে চান, যা নাকি আগের গভর্নমেন্ট হয়েছিল, বিচার বিভাগ আমার অধীনে থাকবে, আমি যেভাবে বলবো সেভাবে থাকবে, আমার লোক যে বলবে, চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম, এগুলি বলার মতো ওই বাস্তবতাটা আপনি চাচ্ছেন মনে মনে। এটা কেন আপনি করলেন? এটা তো করার কোনো দরকার ছিল না। আপনি এটাকে চেঞ্জ করতে পারতে আরও সমৃদ্ধ করবো আমরা, তা তো করলেন না, বাতিল করে দিলেন আপনি কেন? এটা আমার পছন্দ হয় না। যে ওগুলি বাদ দেন, আমি ওগুলি নিয়ে আলোচনা পরে করব। গণভোটটা আপনার মানে পাস করতেছে না, আলোচনা করবে, এটা আমি হ্যাপি। আমি হ্যাপি কারণ আমার কাছে মনে হয়েছে যে গণভোটের অধ্যাদেশটা, এটা আসলে অধ্যাদেশটাই অবৈধ ছিল। এটা আমার আমি 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 যেভাবে ভাবি, কাজে ওটা থাকা উচিত না। তখন আবার একটা প্রশ্ন আসে, যদি গণভোট অবৈধ হয় তাহলে গণভোটের রায় কি হবে? কারণ গণভোটের রায় যদি অবৈধ হয় তাহলে এত আলোচনার কি দরকার? তাহলে তো কিছুই থাকে না। দেখ, সেগুলি নিয়ে আলোচনা তারা করুক, অসুবিধা নেই। আমি যে বিষয়টার উপর এখন আলোকপাত করতে চাই, আলোচনা করতে চাই, সেগুলো ওই যে 98টা, যে 98টা আপনারা হুবহু রাখছেন, সে 98টার মধ্যে 4টা অধ্যাদেশ আছে যে নাকি একদম অগাস্টের 17 তারিখে করছিল 2024-এর। সেই 4টা হলো স্থানীয় সরকার বিষয়ক, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, তারপরে আপনার উপজেলা পরিষদ এবং পৌরসভা। এই 4টা যে সংশোধনী করছিল, সেখানে 98টার মধ্যে 4টা, 98টার মধ্যে 4টা, আমি ওই 4টা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই আপনাকে। এই 4টা আসলে কী ছিল? আগে কি হতো? আগে আওয়ামী লীগের আমলে ধরেন একজন লোক মেয়র হলো, সে মেয়রের বিরুদ্ধে একটা মামলা হলো, ফৌজদারি মামলা হলো, অতএব তাকে বাদ দিয়ে দিলাম। এটা তো আমরা দেখেছি 5টা ইলেকশনে, যে আপনার বিএনপির এই যে মান্নান সাহেব বলেন, আরিফ সাহেব বলেন, সবগুলোই তো, বুলবুল সাহেব বলেন, এরা তো সব খুলনা, মানে বসতেও পারে না চেয়ারে, বসার আগে আউট। এটা তো করছিল। অন্তর্বর্তীকালীন সরকার এসে 4টা অধ্যাদেশ করলো,
ওই আইনটাকে চেঞ্জ করলো। চেঞ্জ করে কি করলো, যে আগে তো একটা লেম এক্সকিউজ হলে লাগতো, আগে তো একটা লেম এক্সকিউজ লাগতো যে না তুই আমার পানি ঘোলা করছস, তুই করছ, তোর বাপে করছে, কিছু তো বলা লাগবে, বলতো। অন্তর্বর্তীকালীন সরকার বলে না, বলারও দরকার নাই, সরকার যদি মনে করে তাহলে বাদ। এবং এই আইনে তারা সবগুলি উপজেলা বাদ দিল, উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বাদ দিল, মহিলা ভাইস চেয়ারম্যান বাদ দিল, তারপরে আপনার মেয়র বাদ দিল, পৌরসভার বাদ দিল, সবগুলি জেলা পরিষদ সবগুলি কিন্তু তারা বাতিল করে দিল। আমি মানলাম তখন একটা বাস্তবতা ছিল, মানলাম, কারণ তখন সব জায়গায় আওয়ামী লীগের লোক ছিল, সারা দেশে একটা কেওয়াস ক্রিয়েট করতে পারে। ভোটে নির্বাচিত ছিল, আমি তারা কিন্তু ভোটে নির্বাচিত, বিনা ভোটে এবং জাল জুত চুরির আচ্ছা ভাই, একটা ভোট নামে একটা নাটক তো হয়েছে ভাই, এত বহুত বিএনপির আছে, কমিশনার আছে, কাউন্সিলর আছে, বহু প্রহসনে হয়েছে ওই হ্যাঁ, ওই ওগুলো আপনি এখনো খুব মন্তব্য করতে পারতেছেন বটে, বাট দ্যাট ওয়াজ নট রিয়েলিটি। আমি জানি বহুত, বিশেষ করে কমিশনার এবং কাউন্সিলর এদেরকে ভোট করে আসতে হয়েছে ভাই, অনেক কঠিন স্থানীয় সরকারি নির্বাচনটা। যাই হোক, সেটা আমি আরো আলোচনা যাচ্ছি না। তখন একটা বাস্তবতা ছিল, আওয়ামী লীগ সরকার চলে গেছে, এরা বিভিন্ন জায়গায় পকেট করে তারা থাকবে, তারা একটা গ্যাঞ্জাম বাঁধাতে পারে, অতএব তাদেরকে আপনি বাদ দিয়েছেন, একটা আদেশ দরকার ছিল। তো সেই আদেশটা আপনি হুবহু রাখতেছেন কেন? ওই আদেশটা তো চেঞ্জ হওয়া উচিত ছিল, কারণ ওই আদেশটা তো গণতান্ত্রিক আদেশ না। ওই আদেশে এখন কি, যদি ওই জিনিসটা থাকে, যদি ওই অধ্যাদেশটা থাকে, তাহলে স্থানীয় সরকারের চেহারাটা কী দাঁড়াবে? যে ইলেক্টেড হবে, সরকার মনে করলো আমার কোনো মামলা করার দরকার নাই, কিন্তু তুমি বাদ, আমি মনে করছি বাদ, তুমি বাদ হয়ে গেলা, তাহলে কি হবে? ইলেকশন হবে, হবে, ওই যে আমি আর ডামির ইলেকশন হবে। এখন বিএনপি মনে করেন 200-র বেশি পেয়ে গেছে। আমি আসলে ইলেকশন আগে বহুবার বলছিলাম যে বিএনপির পাওয়া উচিত ছিল 170 থেকে 80টা, 200 পাতে আমি কি দুঃখিত হয়েছি। এখন থেকে যে দুঃখটা আসলে কার্যকর হচ্ছে, মানে একক, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যে কোন মহা বিপদের সূচনা করে, সেটা কিন্তু এখন আমরা দেখতেছি রে ভাই। এটা রাখার কোনো দরকার ছিল আপনার? এই আইনটা আপনি হুবহু রাখছেন, এই 4টা অধ্যাদেশ, এগুলো আইন বানাই ফেলাবেন। আচ্ছা, এটা নিয়ে তো এখন যদি আপনি আইন বানিয়ে ফেলান, তাহলে দেখেন আমি একটা কথা বলি আপনাকে, এই বিএনপি তাদের 31 দফাতে রাষ্ট্র সংস্কার করছে, তার মধ্যে 21 নম্বর দফায় আছে যে তারা স্থানীয় সরকারে কোনো প্রশাসক নিয়োগ করবে না যদি তার মৃত্যু না হয়, মৃত্যুজনিত কারণে যদি ফাঁকা হয় এবং আদালতের নির্দেশে যদি ফাঁকা হয়, এটা করবে না। কারোর মধ্যে মামলা করলেই ওটার মধ্যে প্রশাসক নিয়োগ করবে না, বরং মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তারপরে তারা ওখানে নতুন প্রশাসক নিয়োগ ওটা তাকে সরাই দেবে, এবং তাছাড়া তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। এটা কিন্তু তাদের 31 দফাতেও আছে এবং নির্বাচনী ইশতেহারেও আছে। এখন নির্বাচনী ইশতেহার দিয়া পাবলিকের কাছে, পাবলিকদের খুশি করিয়া তারপরে তারা ইলেকশনে জিতলো, জিতে নিয়ে প্রথম আকামটা করলো এটাই যে প্রত্যেকটা সিটি কর্পোরেশনে নিজস্ব দলীয় প্রশাসক নিয়োগ করলো। কেন করলেন আপনি? তো এই যে কাজটা, এটা কিন্তু ওইটারই ধারাবাহিকতা, কিন্তু এইটা যে আপনি এই স্থানীয় সরকারটাকে আপনার করায়ত্ত করে রাখতে চাচ্ছেন, এটা ভাই আর যাই বলেন, এটাকে গণতন্ত্র বলে না। জি, ডক্টর রিপন, আপনার কাছে আসি। আমি তো এটার একটু উত্তর দিই। নিশ্চয়ই, সেটা তো সুযোগ পাবেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি যে সময় বিরোধী দলে থাকলো, তারপর সংসদ থেকেও তাদের যে বিরোধী দলের মর্যাদা সেটাও এক সময় কেড়ে নেওয়া হলো, অসংখ্য মামলায় আপনাদের জর্জরিত করা হলো, তখন ঘুরে ফিরে আপনারা এই টকশোতে এসে বলেছেন বিচার বিভাগে স্বাধীনতা প্রয়োজন, বিচার বিভাগে দলীয়করণ হয়েছে। সেই বিচার বিভাগে যখন অন্তর্বর্তী সরকারের সময়ে সেই বিচারক নিয়োগের আইন হলো, বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হলো, সেই দুটি অধ্যাদেশই প্রয়োজন থাকলে তো আপনারা সংস্কার করতে পারতেন, পরেও আইন পরিবর্তন করা যায়, সেগুলো না করে কেন উত্থাপনই করা হচ্ছে না সেগুলো পাশ করার জন্য? আচ্ছা, ধন্যবাদ। আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ এটা বিএনপি গুমের ঘটনার বা বিচারহীনতার সবচেয়ে বড় ভিকটিম তো বিএনপি। তো সুতরাং স্বাভাবিকভাবেই যখন এই সংক্রান্ত দুটো অধ্যাদেশ যখন সরকার আমলে নেয়নি, আমি বলবো যে বাতিল, তার সাথে মানবাধিকার কমিশনের আইনটিও আছে। হ্যাঁ, এই তিনটি বিষয় যখন আপনি প্রশ্ন তুলবেন, এবং স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে যে যারা সবচেয়ে বেশি ওয়ার্স্ট সাফারার যারা, তারা এই অধ্যাদেশটা কেন করলো না, আমলে নিল না, তাই না, বিবেচনায় নিল না। আমি তার আগে আচ্ছা, এটার উত্তরটা আমি এভাবে আগে দিয়ে নিই। সেটা হচ্ছে যে আপনি সুপ্রিম কোর্টের ব্যাপারটা বলেছেন।
এবং আপনার অনুষ্ঠানে আমি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যে প্রক্রিয়া, আইন প্রণয়নের মধ্য দিয়ে তারা যেভাবে বিচারক নিয়োগ করছেন সেই ব্যাপারে আমার কিন্তু স্ট্রং ক্রিটিসিজম ছিল। কারণটা হচ্ছে যে আপনি আইন করলেন, আপনি নিজেও আইন পেশার মানুষ, আপনি যদি কোর্টে কখনই যদি না যান, আপনি হাইকোর্টে ওয়ান্স আপনি এনরোল করে আসেন, আপনি বিদেশে থাকেন, অস্ট্রেলিয়া থাকেন বা সুইজারল্যান্ডে বা ঘানায় থাকেন, হোয়াট এভার, কিন্তু আপনার ওই যে একটা কাগজে কলমে লেখা ছিল যে 10 বছর যদি অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতাটা আপনার কোনো রেফারেন্স নাই, আপনি আইনজীবী হিসেবে অংশগ্রহণ করার মধ্যে আপনার কোনো উল্লেখযোগ্য কোনো মানে মামলা ডিএলএর রিপোর্টেডও না। তা আপনাকে দেখা গেল যে মানে যে কোনো প্রক্রিয়া আপনাকে বিচারক করা কিন্তু নতুন অধ্যাদেশের মাধ্যমে তো সেই ক্ষেত্রে যাচাই বাছাই বলুন, বিচারক আবেদনের প্রক্রিয়া সবকিছুই তো আমি ছিল। বিচারক করা হয়েছে সেটার, এবং এই যে যাদের এই যে 21 জন না কতজন বিচারক করা হলো না তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রথমে, আমি বলতাম যে ওদের অধিকাংশকে তো কনফার্ম করা ঠিক হবে না, এখনো যারা অস্থায়ী আছেন এদের অধিকাংশকে আপনার কনফার্ম করা ঠিক হবে না, কারণ এদের সেই পরিমাণ যোগ্যতা নাই। এখন সুপ্রিম কোর্টের যে ব্যাপারটি বললেন, এটা তো আপনি নিশ্চয়ই ভালো জানেন, অবশ্যই জানেন, সেটা হচ্ছে যে বলাই আছে একটা আইন করতে হবে, বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন করতে হবে বলা আছে, বাট কোনো সরকার এটা ফলো করেনি। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতটুকুই না ফলো হয়েছিল আপনি ততটুকু তো বাতিল করে দিয়েছেন। আমি বলতে চাই যে যেই অধ্যাদেশটা ছিল দ্যাট ওয়াজ নট কমপ্লিট। আপনার বিচার বিভাগে ইন্ডিপেন্ডেন্সের যে কথাটা আমরা বলি এবং বিচারক নিয়োগ যেখানে আপনাদের ঘাটতি মনে আছে সেটা তো আপনারা সংশোধন করেও উপস্থাপন আমরা করতে বিষয়টা পারতেন। সংশোধন না করে সম্ভবত আমাদের ল মেকার্স, মানে আমি এদেরকে এখনো ল মেকার্স ভাবতে চাই। আগে তো ল মেকার্স কাগজে কলমে ছিল, তাই না? তা আমি এখন যারা নির্বাচিত তাদেরকে আমি ল মেকার্স ভাবতে চাই। আমার ধারণা আমাদের আইন প্রণয়নের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা একটা বিচার বিভাগকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, একটা কাঙ্ক্ষিত আইন, এটাকে রিপ্লেস করবেন তারা। মানে যে অভিযোগটা এখন অনেকে শঙ্কা প্রকাশ করছেন সেই জায়গাটায় আমি মনে করি বিএনপি গভর্নমেন্ট মানুষকে সে শঙ্কার জায়গায় রাখবে না। সিমিলারলি গুমের ক্ষেত্র, কিন্তু একটা তো সচিবালয়ের মধ্যে স্থাপিত হয়েছে, সেটা কাজ শুরু করেছে, এই সময় আইনটা চলে গেলে সমস্যা হবে না? না সমস্যাটা আপনার এটা যে আপনার মানে খুব লং গ্যাপ থাকবে তা না, এটাকে আরো বেশি এফেক্টিভ করার জন্যই, আরো এটাকে ভাইব্রেন্ট করার জন্য এই 3টা আইনকে প্রত্যাহার করা হয়েছে এবং করার পরে একটা আরো বেটার আইন, আরো এফেক্টিভ আইন তারা করবেন। এই দায় বিএনপি সরকার নিশ্চয়ই নেবে না, নেয়ার মতো সামর্থ্য থাকবে না। আমি মাসে কখনই এটা করতে পারবে না। এখন আপনি আসেন স্থানীয় সরকার নিয়ে কথা বলছেন মাসুদ ভাই যে কথাটা বলেছেন, অত্যন্ত তার এই কথাটা মানে আর্গুমেন্টটা আমি মনে করি যে উনি খুব সংগতভাবে আর্গুমেন্টটা করতে পারেন, কিন্তু এখানে আমার একটা ব্যাখ্যা আছে। লেখা আছে মৃত্যু আদালতের আদেশে দণ্ডিত ছাড়া গত 1.5 বছরে এই প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় সরকারের পার্টিকুলার পৌরসভায়, পার্টিকুলারলি আপনার জেলা পরিষদে এবং সিটি কর্পোরেশনগুলোতে দায়িত্বে ছিলেন কারা? মোস্টলি সরকারের প্রশাসন লোকরা। এবং ওদের মৃত্যু হলে তো আরেকজন ডিসি আসবে, কথা ওই আল্লাহ না করুক, মনে করেন একজন ডিসি মারা গেলেন, তিনি একটা জেলা পরিষদের প্রশাসক ছিলেন, তো ওনার পরিবর্তে আরেকজন জেলা প্রশাসক হবেন, তিনি দায়িত্ব পালন করবেন। বা আদালতের আদেশে ওদের তো মানে দণ্ডিত হওয়ার কোনো কারণ ছিল না, এখানে একটা গ্যাপ ছিল মূলত। আপনি যেটা করতে পারতেন, যেটা বিএনপি গভর্নমেন্ট যেটা করতে পারতো সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই প্রশাসনের লোকজন দিয়ে যেভাবে স্থানীয় সরকারগুলো চলছিল পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনি বলতে পারেন ওইভাবে চালানো যেতে পারতো। মোটেই ভিন্ন জায়গা না, কারণ উনি যেখানে বলেছেন এইটা এখন বর্তমান বাস্তবতা সেটা প্রযোজ্য না। এখন রাজনীতিবিদদের প্রশাসক নিয়োগ করা নিয়ে তো প্রশ্ন নয়। আমি আসছি প্রযোজ্য না এই কারণে, একেবারে কোনো কারণ দর্শানো ছাড়াই আমি বলছি কোনো প্রযোজ্য না ওই ধারাটি। কারণটা হচ্ছে যে বিএনপির যে উনি দফাটার কথা উল্লেখ করলেন সেটা প্রযোজ্য না এই কারণে, কারণ এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি দায়িত্বে ছিলেন না, ফলে তাদের মৃত্যু এবং আদালতের দণ্ডিত হওয়ার মধ্য দিয়ে অপসারণের কোনো সুযোগ নাই। এখন যেটা হলো, আমি যেটা বললাম, আপনি প্রশাসন লোকদের কন্টিনিউ করাতে পারতেন অথবা আপনি নির্বাচন করানোটাই জরুরি ছিল। দেশে সারা পৃথিবীতে একটা যুদ্ধাবস্থা চলছে। আমার তেলের জন্য কি পরিমাণ ঘাটতি, একটা জাতীয় সংসদ নির্বাচন করতে গেলে 8,000 থেকে 9,000 কোটি টাকা বরাদ্দ দেয়, প্রতিবারই দেয়। এর মধ্যে তো লুটপাট আছে ন্যাচারালি, সেটা আমি হ্যাঁ, কিন্তু বরাদ্দটা তো বাজেটে নির্বাচনে দিতে হয়। এখন আপনি চিন্তা করেন দেশের প্রায় 5,500 মতো আপনার
ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, আপনি দেশে আপনার 500 উপজেলায় নির্বাচন হতে হবে, তারপরে কমপক্ষে পৌরসভা যদি বলি কমপক্ষে প্রায় 150-200 বা আরও বেশি পৌরসভার নির্বাচন হতে হবে। এই নির্বাচনগুলো আয়োজন করতে হলে কত হাজার কোটি টাকা লাগবে? ক্যান কান্ট্রি অ্যাফোর্ড ইট? ডক্টর রিপন, এখানে একটা আইন তো শুধুমাত্র এই সময়ের জন্য না, একটা অধ্যাদেশ যখন পাশ হয়ে গেল, এটা তো এমন একটা সময়ের জন্য যখন আসলে নির্বাচিত প্রতিনিধি থাকবেন। জনাব মাসুদ কামাল প্রশ্ন হচ্ছে, যখন নির্বাচিত প্রতিনিধি থাকবেন তখন যদি আপনাদের দলের কেউ না হন, আপনারা কোনো কারণ না নির্বাচিত প্রতিনিধি থাকলে আপনার এই যে মৃত্যু এবং আদালতের আদেশের দণ্ডিত হওয়া ছাড়া অবশ্যই বিএনপি সরকার কোনো নির্বাচিত সদস্যকে, মানে স্থানীয় সরকারে, তাদেরকে রিমুভ করবে না। সেই আইনই তো আপনারা রাখলেন। অন্তর্বর্তী সরকার যে আইন করেছিল সেটাই অধ্যাদেশ এখন আইনে রূপান্তরিত হচ্ছে। এখন আপনি যেটা আপনি বললেন যে যেটা মানে আইন সংস্কার করছিল, যে আপনি এখন যারা এই যে হরতাল ডাকতে চায়, হরতাল তো না, মানে গতকালকে একটা বিক্ষোভ করেছেন, গতকালকে বোধ না গত পরশু বিক্ষোভ করেছেন, তারপরে আগামী 7 তারিখে বোধ একটা প্রোগ্রাম দেবেন, তারা এই সংস্কারের আলোচনায়, দীর্ঘ আলোচনার মধ্যে তার এই অগণতান্ত্রিক, মানে মাসুদ কামাল ভাইয়ের ভাষায় বলতে চাই, এখন যারা অপোজিশন বেঞ্চে তার ভাষায় বলতে চাই যে এই অগণতান্ত্রিক ধারা এবং অগণতান্ত্রিক কর্মপন্থাগুলোকে তারা হা জয়যুক্ত করে আসলেন কেন? তারা এখন তাদেরকে জবাব দেওয়া উচিত। যে কথাটা মাসুদ কামাল আমাকে জিজ্ঞেস করছেন বা বিএনপি সরকারকে জিজ্ঞেস করছেন, একই সিমিলারলি এই কথা তো এখন অপোজিশন বেলায় প্রযোজ্য। তারা কি করে এই আনডেমোক্রেটিক স্পিরিট, এই আনডেমোক্রেটিক ধারা, যেটা উনি বললেন যে গণতান্ত্রিক, আমি তার রেফারেন্সে বলছি, কারণ আমি তো সংস্কার কমিশন আলোচনায় ছিলাম না। তো যাই হোক, সেটা আমার বিরোধী দলের দায়িত্ব বিরোধী দল এড়াইতে পারবে? আজকে আমি 98টা অ্যাকসেপ্ট করছি, মানে গভর্নমেন্টের কথা বলি, 135টা না টোটাল, 133টার মধ্যে 98টা, মানে এটা তো বাংলাদেশে কোনোদিন এত সংখ্যক অধ্যাদেশ কেউ অ্যাকসেপ্ট করে না। বিএনপি 98 অর্ডিন্যান্সেস বিএনপি হুবহু অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, এখন বাদ বাকিগুলো এর মধ্যে গোটা 4-5 বোধহয় আপনার মানে বাদ দিয়েছে, আর বাদ বাকিগুলো সংশোধন বিয়োগ করে নিছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে অপোজিশন এগুলো এন্ডোর্স করলো কেন? অপোজিশন তো কোনো আপত্তি ছিল না, অবশ্যই অবজেকশন ছিল না। তো যেখানে সরকার এবং বিরোধী দল সবাই একমত, মানে কোথায় 98টা অর্ডিন্যান্সের বেলা সরকার এবং বিরোধী দল একমত কেন? ইমাজিন, আপনি একজন সদস্য সেখানে উত্থাপন করলো না যে এটা মানে ডেমোক্রেটিক স্পিরিটের সাথে যায় না। হোয়াট এভার, আমি মনে করি কি শুধুই বিরোধী দলের দায়? না, সরকারি দলের সংসদ সদস্যদের দায় ছিল না। এটা বিরোধী দল যেমন এটা যেমন এখানে তারা আপত্তি তোলেনি অথবা তারা ইনপুট দেয়নি। অন দ্য আদার হ্যান্ড, মানে এখন তো আমরা সরকারি দল, তখন যার পার্টিসিপেটিং পলিটিক্যাল পার্টিজ, আমি বলবো যখন ডায়ালগটা হচ্ছিল, সংস্কার নিয়ে যখন ডায়ালগটা হচ্ছিল, তখন পার্টিসিপেটিং পলিটিক্যাল পার্টিজ সবার দায়। জি, ধন্যবাদ। জনাব মাজিদুল হক, আপনার কাছে ফিরে আসি, অর্থনীতির প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। এই যে পরিস্থিতি, যেখানে স্বাভাবিকভাবে সবাই বলছেন যে একটা না একটা পর্যায়ে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়বে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের নতুন যে বেতন স্কেলের প্রস্তাব অন্তর্বর্তী সরকার করে গেছে, সেটা নিয়েও আলোচনা রয়েছে, সেটা কার্যকর হলেও মূল্যস্ফীতি বাড়তে পারে সেই আশঙ্কা রয়েছে। অন্যদিকে যারা চাকরিজীবী, মধ্যবিত্ত, তাদের আসলে এখানে উপার্জন বাড়ার তো খুব একটা সুযোগ নেই, যে প্রকৃত উপার্জন সেটা কমেই চলেছে। এই অবস্থায় আসলে সরকার তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারে? জি দেখেন, যে আমি প্রথমে আজকে একটু বলি, সেটা হচ্ছে যে আজকে অর্থমন্ত্রী হয়তো বলছে যে রক্তক্ষরণ চলছে অর্থনীতিতে। ঠিক আছে, অর্থনীতিতে রক্তক্ষরণ চলছে, ভালো কথা, আমরা দেখতে ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে, অর্থমন্ত্রী বললেন। কিন্তু সরকার তো চিকিৎসক নিয়োগ করেছে, অর্থমন্ত্রীকে বসানো হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থ উপদেষ্টাও আছে। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হচ্ছে একটা অর্থনীতির, একটা দেশের চিফ রিস্ক অফিসার, একটা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হচ্ছে একটা দেশের, একটা সরকারের চিফ ইকোনমিক অ্যাডভাইজার। আমি ওই অ্যাডভাইজারের কথা না বললাম, সারা পৃথিবীতে যেটা প্রচলিত রয়েছে। শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। এটা আজকে শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুজ্জীবিত কিভাবে হলো, কেন হলো, ক্রেডেনশিয়ালটা কার? শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের ক্রেডেনশিয়াল। আমি জানি না আমাদের দেশের গভর্নর কোন ধরনের প্লে করবে, কোন ধরনের নীতি ঘোষণা করবে, অর্থমন্ত্রী কোন ধরনের প্রেসক্রিপশন দিবে। আচ্ছা, এনিওয়ে, এখন আমরা আসি, আপনি যে বললেন যে জ্বালানির যে সংকট, এই সংকটকে মূল্যস্ফীতি বাড়বে, সাধারণ মানুষের জীবনকে উস্কে দিবে। হ্যাঁ, শোনেন, আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, আমাদের ভুল কোথায় ছিল, এই ভুলটা যেন এই সরকার আর না করে। আমি সরকারকে আসলে মানে পলিসি গ্যাপটা আমি তুলে ধরতে চাই সরকারের কাছে। ভুল দেখেন যে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হলো, এই যুদ্ধের পরে সারা পৃথিবীর দেশগুলোতে রিনিউয়েবল এনার্জির দিকে ধাবিত হলো, যে কিভাবে নবায়নযোগ্য জ্বালানি শক্তি থেকে আমি বিদ্যুৎ উৎপাদন করব। সারা পৃথিবী ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিল। পাকিস্তান খুব ভালো পারফরমেন্স পাকিস্তানের। শ্রীলঙ্কাতে রিনিউয়েবল এনার্জি থেকে তার জ্বালানি উৎপাদন করছে 30% মোট চাহিদার। পাকিস্তানের অবস্থান, পাকিস্তান গত বছরে আপনার এলএনজি আমদানি 12 বিলিয়ন কমিয়েছে। বাংলাদেশের 2016 সালে যে নীতি নেওয়া হয়েছিল, সেই নীতিতে বলা হয়েছিল 2021 সালে রিনিউয়েবল এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদন হবে 10%। অন্য দেশগুলো কি ধরনের নবায়নযোগ্য জ্বালানিতে গেছে? অন্য দেখতে সোলার সিস্টেমে তারা গেছে, তারা বায়ু বিদ্যুতে ধাবিত হয়েছে, তারা সোলার প্যানেলে ধাবিত হয়েছে, আপনার রুফটপ বেসড যে সোলার প্যানেল সেখানে তারা বিনিয়োগ করেছে। এবং গ্লোবালি আপনার রিনিউয়েবল এনার্জি থেকে যে বিদ্যুৎ উৎপাদন এবার অনেক গুণ বেড়ে গেছে, কারণ গ্লোবালি কিন্তু অনেক ইনভেস্টমেন্ট ছিল। এক, তাহলে এই ধরনের আমাদের ভুল ছিল, সেই ভুল থেকে আমরা আসলে শিক্ষা নেওয়া উচিত এই সরকারকে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো, দেখেন যে আমরা যে গ্যাস ক্ষেত্রগুলো 29টা গ্যাস ক্ষেত্র রয়েছে, আমার তো জ্বালানি সংকট হওয়ার কথা না, বিদ্যুৎ উৎপাদনের সমস্যা হওয়ার কথা না। 29টা থেকে আমাদের 20টা উৎপাদন দিচ্ছে, এর ভিতরে বিবিয়ানা গ্যাস ফিল্ড বেশি উৎপাদন দিচ্ছে। তাহলে আজকে 9টা যে টেকনিক্যাল প্রবলেম রয়েছে, 9টা গ্যাস ফিল্ডের টেকনিক্যাল প্রবলেম রয়েছে, এটা তো এই সরকারের না, এটা অন্তর্বর্তী সরকার অবজার্ভ করেছে, বিগত সরকার অবজার্ভ করছে। কিন্তু কোনো সরকারই এটা রাতারাতি কিন্তু এটা সমাধান করতে পারেনি। সরকার কি রাষ্ট্র চাইলেই রাতারাতি কি সমাধান করা সম্ভব না? অবশ্যই রাষ্ট্র চাইলে সম্ভব, কারণ রাষ্ট্র অনেক কিছু রাতারাতি দেখিয়েছে, কিন্তু অনেক কিছু রাতারাতি আবার দেখাচ্ছে না। এক, তাহলে এখানেও আমাদের একটা ভুল রয়েছে। আরেকটা কথা আমি বলবো, দেখেন যে মায়ানমারের সাথে আমরা একসময় সমুদ্র সীমানে আমরা বিজয় লাভ করেছিলাম না রিপন ভাই? করেছিলাম তো। সেই মায়ানমারের সমুদ্র সীমাতে সেই গ্যাস উত্তোলন সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশের 26টা ব্লক রয়েছে, এখনো পর্যন্ত আমরা সক্ষমতা অর্জন করিনি। এবং আমরা এখনো টেন্ডার ফ্লোট যে করি, সেটা হয়তো একটা দেশ ভিত্তিক, সেই দেশের নাম আমি না বলি, সেই দেশের কোম্পানিগুলোই আমাদের গ্যাস উত্তোলন করছে, সেই দেশ থেকে আমাদেরকে হয়তো এলএনজি আমদানি করতে হবে সামনে থেকে। কেন? আমাদেরকে আসলে বৈচিত্র্য আনতে হবে, কারণ আমার এলএনজি আমদানি থেকে শুরু করে জ্বালানি আমদানি যদি আমি বৈচিত্র্য না আনতে পারি, তাহলে আমি কম্পিটিশন মার্কেটে আমি কম্পিটিটিভ প্রাইস পাবো না। আমি তো মানে আমার তো সক্ষমতা কম। এক, আরেকটা বিষয় হলো, দেখেন যে সরকারের যে মূল্যস্ফীতির কথা বললেন, হ্যাঁ, জ্বালানি সংকটের কারণে আপনার মূল্যস্ফীতি পরিবহন ব্যয় যেভাবে বেড়ে যাচ্ছে, যেভাবে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, কৃষক টাইমলি ডিজেল পাচ্ছে না, টাইমলি সে ইরিগেশন সেচ ব্যবস্থাপনা করতে পারছে না, এতে করে আমার উৎপাদন ব্যাহত হবে এবং মূল্যস্ফীতি তো বাড়বেই। এবং এটার সাথে যে খাদ্য নিরাপত্তাহীনতা যে ভুগবে, সামনের দিনে কিন্তু একটা খাদ্য নিরাপত্তাহীনতা ভুগতে মানে দেখতে পারে রাষ্ট্র। এই খাদ্য নিরাপত্তাহীনতাকে আপনাকে কন্ট্রোল করার জন্য, আপনার মানে ফুড ইনশিওর করার জন্য আপনাকে কিন্তু শুধু যে আমি জ্বালানি আমদানি করব এই ধরনের সিদ্ধান্ত এখন নিলে হবে না, আমাকে খাদ্য আমদানি করার জন্য সিদ্ধান্তগুলো এখন সরকারের পক্ষ থেকে আসতে হবে। কারণ এটা কিন্তু প্রবাবল একটা চ্যালেঞ্জ রয়েছে, কারণ আমরা কৃষকের দিকে আমরা মোটে আলোচনার দিকে যাই না, আমরা শুধু শিল্পায়ন নিয়ে আমরা থাকি সবসময়, যে আমার রপ্তানি আয় কমে যাচ্ছে, এটা নেই ওটা না, কিন্তু আমরা কৃষকদেরকে তো আমাদেরকে বাঁচাতে হবে। এক, আরেকটা হলো যে দেখেন ডিজেলের যে ঘাটতির কথা বলা হচ্ছে কৃষি খাতে, বিশেষ করে সেচের জন্য তো ডিজেল প্রয়োজন হয়, সেটার জন্য আসলে কিছু করার আছে সুনির্দিষ্টভাবে সরকারের? ডিজেল হচ্ছে মোট জ্বালানির 75-80% কাছাকাছি আপনার ডিজেল ব্যবহার করা হয়। আপনার সরকারকে যেভাবে হোক না কেন, বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে হোক, যে কোনো ব্যবস্থাপনা হোক, তো ডিজেলকে আপনাকে আমদানির ব্যবস্থা করতে হবে বিভিন্ন উৎস থেকে। আপনি সিঙ্গাপুর থেকে হোক, মালয়েশিয়া থেকে হোক বা ইন্দোনেশিয়া থেকে হোক, ডিজেল আমদানি আপনাকে সবসময় কন্ডিশন রাখতে হবে। ডিজেল আমদানি যদি আপনি ফেল করেন, তাহলে আপনার ইকোনমি ফেল করবে, রাষ্ট্র ফেল করবে। আরেকটা কথা আমি বলতে চাই, দেখেন যে আজকে রিপন ভাইরা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে, অর্থনীতি ফেল করবে কখন, রাষ্ট্র কখন ফেল করবে? প্রত্যেক সরকারের সময় কিন্তু অলিগার্ক থাকেই মাসুদ ভাই, প্রত্যেক সরকারের সময় অলিগার্ক থাকে এবং সারা পৃথিবীর সরকারের সাথে অলিগার্ক থাকে। সরকারকে উচিত হবে যে নীতি নির্ধারণী পর্যায়ে যেন অলিগার্ক ব্যবহার করা না হয়। অলিগার্ক, হ্যাঁ, সুসম্পর্ক থাকবে, অলিগার্ক প্রতিবেশী হিসেবে থাকবে, সব কিছু। দেখেন ভারতে 2014 সালের আগে 10ম অর্থনীতি ছিল ওয়ার্ল্ডের, এবং মোদী সরকার ক্ষমতা আসার আগে
যে দশম অর্থনীতি ভারতের হলো এবং গীতা গোপীনাথ যিনি IMF চিফ ইকোনমিস্ট ছিল, এখন হার্ভার্ডের মানে প্রফেসর গীতা গোপীনাথ বলেছিল যে 2028 সালে ভারত হবে তৃতীয় অর্থনীতির দেশ, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং চীনের পরেই ভারতের অবস্থান হবে। কেন বলেছিল গীতা গোপীনাথ এটা? কেন প্রজেকশন করেছে ভারতের কোনো পলিসি, কোনো নীতিতেই আপনার অলিগার্কদের অবস্থান নাই। বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ডলার অলিগার্কদের কোনো অবস্থান কিন্তু ভারতের অর্থনীতিতে, নীতি নির্ধারণীতে কখনো ভারতের অর্থনীতিতে তাদের জায়গা দেওয়া হয় নাই। এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার ভারতে আছে। আদানির মতন কিছু কিছু প্রতিষ্ঠানের তো মোদী সরকারের সাথে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ এবং তারা একসাথে মিলে নানান ধরনের জড়িত, সেটা তো বারবারই সামনে আসছে। সেটা মডেল ফেল করেছে হয়তো। একটা মডেলের ম্যারিটস ডিমেরিটস আছে, কিন্তু মডেল হয়তো ফেল করেছে। যে মডেলটা মনে করছে সাকসেস হবে সেই মডেল হয়তো ফেল করেছে। আরেকটা বিষয় হলো দেখেন যে বাংলাদেশের যে আপনি জ্বালানি সংকটটা রয়েছে, সরকার কিন্তু এখন আর্থিক খাতের যে বিষয়টা সেটা নানামুখী চ্যালেঞ্জের ভিতরে রয়েছে। আমি অধ্যাদেশের কথা যদি একটু বলি, রিপন ভাইয়ের হয়তো পলিটিক্যাল মানে অনেক অধ্যাদেশের কথা বললেন, আমি দুই একটা অধ্যাদেশের কথা যদি বলি, আমি টিআইবির মিটিংগুলোতে থাকি, রিপন আমি টিআইবির মেম্বার হিসেবে অনেক আগে থেকে কাজ করছি। তা টিআইবির মিটিংয়ে যখন থেকে ইফতেখার ভাইকে যখন বলি যে ইফতেখার ভাই আপনি তো দুর্নীতি দমন কমিশনের চিফ হিসেবে ছিলেন, ওখানে কি হয়েছে? তা বলে যে দুর্নীতি দমন কমিশন ডেড হয়ে পড়েছে। আচ্ছা, কেন ডেড হয়ে পড়েছে? বলছে যে মানে মানে যে প্রভিশনটা রাখা দরকার ছিল সেই প্রভিশনটা আসলে ড্রপ করে ফেলেছে। জি। আরেকটা হলো যে আপনার রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এটা নিয়ে কেন কথা হবে, কেন এটা হ্যাঙ্গিং থাকবে? জি মাসুদ ভাই, কারণ হচ্ছে যে আপনার তো বাংলাদেশে ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। আপনার তো আয় থাকতে হবে, ন্যাশনাল ইনকাম থাকতে হবে, রাজস্ব আয় থাকতে হবে। আপনার এই মুহূর্তে যদি আপনি রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ যদি আপনি বিল হিসেবে উত্থাপন না করেন, পাস না করেন, তাহলে সামনের দিনে আপনার কর ব্যবস্থাপনা কিভাবে আপনি ট্যাকেল দিবেন? ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। সরকারকে এখনই নানান ধরনের প্রশ্ন বা অভিযোগ যখন করা হয়, তখন সরকারের একটাই উত্তর যে তারা নতুন সরকার খুব বেশি দিন হয়নি তারা ক্ষমতায় এসেছেন। এই নতুন সরকারের ব্যাপারটা কতদিন থাকতে পারে? সরকার, নতুন সরকার কোনো সন্দেহ নাই, মাত্রই আসছে 1 মাস আগে। এখানে নতুন পুরোনোটা বলা হয় কেন? যে হানিমুন পিরিয়ড বলা হয় কেন? কারণটা হলো হয় কি যে মনে করেন যে আমরা দেখি না যে বিয়ে শাদীর পরে নতুন বউ আসে, সে কিন্তু এই বাড়ির কিছু জানে না, নতুন জামাইও যায় শ্বশুর বাড়ি। এরা কিন্তু এই বাড়ির কিছু জানে না, এই বাড়ির কালচার, এই বাড়ির চিন্তা ভাবনা সে বুঝে না, কিন্তু তার বুঝে উঠতে সময় লাগে। এই জন্য তারা একটু প্রথম কয়েকদিন একটু উল্টাপাল্টা করলে সবাই মাফ করে দেয়, নতুন আসছে বুঝে নাই, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায়। বিএনপি কি দেশের রাষ্ট্র ক্ষমতা নতুন বলেন আপনি? নতুন বিএনপি যারা মন্ত্রীগুলি হয়েছে, হ্যাঁ কিছু মধ্যে নতুন আছে, কিন্তু ডিসিশন মেকার যারা আছে এরা সবাই পুরনো। না 2-4 জন ছাড়া বাদ বাকি সবাই নতুন। আমি বলছি আপনাকে, ডিসিশন মেকার যারা আছে সবাই পুরনো। ভাইরে আমি বলি আপনাকে, সালাউদ্দিন আহমেদ কি মন্ত্রী? আমি মাঝে মাঝে ভুলে যাই। উনি কি আইনমন্ত্রী? উনি কি স্বরাষ্ট্রমন্ত্রী? উনি কি ডেপুটি প্রাইম মিনিস্টার? নাকি উনি কে কি কি ভাই? সব প্রশ্নের উত্তর তো উনি একলাই দেন। তো ওনার উপরে কোনো কথা হচ্ছে, এখন কেউ বলতেছে প্রধানমন্ত্রী না, কে বলেন আপনি? অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী না, বলেন আপনি? এগুলো ডিসিশন এরা দেয়। তো আবার এর মধ্যে কিন্তু আবার ইও আছে, ডিপ স্টেটও একজন আছে, পররাষ্ট্রমন্ত্রী, সবাই বলে আর কি। মানে উনি যে কোন কোন মানে ক্যাটাগরিতে হয়েছে, কোন কোটায়, আমি এখন বুঝি না। যখন সবাই যখন বলছে, যখন আসিফ মাহমুদে বলে ডিপ স্টেট, তখন আবার আমার বিশ্বাস হয় যে এটা হইতে পারে। তাহলে উনি কেন? বিএনপির লোকের এত ভাব, তাকে আনতে হবে। তো এই গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট না রে ভাই, জি, এটা পুরান গভর্নমেন্ট। ডক্টর রিপন যদি খুব সংক্ষেপে কিছু যোগ করা আছে। না মিনিট খানেক হয়তো পাবেন। ওয়েল, আপনার পার্সপেক্টিভ, আপনার চেঞ্জিং সিনারিও, আপনি যেই অভিজ্ঞতা থাকুক না কেন, হ্যাঁ এর মধ্যে নিঃসন্দেহে কিছু প্রাজ্ঞ মানুষ আছেন, আনডাউটেডলি, কিন্তু রাইট। কিন্তু হঠাৎ করে কি আমি ভেবেছিলাম যেরকম আপনার ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস মিলে মানে ইরানের উপর আক্রমণ করবে অথবা এটা রিটালিয়েশনে যুদ্ধ পরিস্থিতি আরও অ্যাগ্রিভেট করবে, এটা তো আমরা ভাবি নাই। এবং এটার যে অভিঘাত হবে সেটা তো আমরা ভাবি নাই। এটা যেটা আপনি বোধহয় মানে একটা ভালো শব্দই, ভালো বাক্য ব্যবহার করেছিলেন। এটা আমাদের কাছে অনেকটা মানে কি বলে অপ্রত্যাশিত, এবং আমাদের উপর একটা একটা গজব চেপে গেছে। শুধু আমাদের এখন সারা পৃথিবীর
প্রচুর মানুষের জন্য এটা বড় ধরনের একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি, যেখানে এই সরকারটি দায়িত্ব নেওয়ার পরে আপনার জন আকাঙ্ক্ষা অনুযায়ী আপনার প্রতিটি সেক্টরে যেখানে আপনার সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেটা মানে ইনস্টিটিউশন হিসেবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতি আজকেও তো আপনার ইয়ে করেছে, কি বলে আপনার ওয়ার্ল্ড ব্যাংক বোধহয় বলেছে যে বাংলাদেশের যে এলডিসি গ্রাজুয়েশনের মানে তারা রেকমেন্ড করেছে প্রস্তুতি নাই বাংলাদেশ। হ্যাঁ, এলডিসি গ্রাজুয়েশনের বেলায় বাংলাদেশ সরকারের প্রস্তুতি নাই। তা আমাদের সরকার তো 45 দিনের, আমি তো 45 দিনের মধ্যেই আমি আপনার মানে গ্রাজুয়েশনের পাঠটা আসলে কমপ্লিট করে নিতে সময় পারতাম। ফুরিয়ে গেছে। অনেক অনেক আমাদেরকে ধন্যবাদ অনেক আপনাদের। চ্যালেঞ্জগুলো এমনি মোকাবেলা করতে হবে, নিশ্চয়ই। করতে হচ্ছে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।